সুপ্রিয় দর্শক, শুভ সকাল। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান। আজকে দ্বিতীয় পর্ব। আমরা এতদ অঞ্চলের পত্রিকাগুলো নিয়ে মূলত এই অনুষ্ঠান শুরু করেছি। গতকালকে তার প্রথম পর্ব ছিল, আজকে দ্বিতীয় পর্ব। সংবাদ পত্রিকায় যে সমস্ত সংবাদগুলো আসলে পরিবেশিত হয় সেগুলো নিয়ে মূলত আমাদের এই আলোচনা। এই আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি আমাদের মেহেরপুর প্রতিদিনের চিফ রিপোর্টার মুর্তজা ফারুক রূপককে। আজকের এই বিষয়গুলো নিয়ে মূলত তার সাথে কথা বলবো। মুর্তজা ফারুক রূপক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমেই কিছু সংবাদের কিছু শিরোনাম আমরা পড়ে নিয়ে আমরা মূলত আলোচনাটা শুরু করব। মেহেরপুর প্রতিদিন দিয়ে যদি শুরু করি, আজকে মেহেরপুর প্রতিদিনের শিরোনামটা জাতীয় পত্রিকার শিরোনামের মতোই হচ্ছে, শিরোনাম দিয়েই হয়েছে, আধুনিক জ্ঞান সম্পন্ন সশস্ত্র বাহিনী করে তুলতে চায় প্রধানমন্ত্রী। আমাদের স্থানীয় নিউজ হিসাবে খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ আছে এখানে। দ্বিতীয় লিড, গাংনী ভাটপাড়া ডিসি ইকো পার্কের নীল গাছ কর্তনের অভিযোগ, আমরা এটা নিয়ে কথা বলব। কুষ্টিয়ায় দেবরভাবে যাবজ্জীবন এবং কিশোরের কারাদণ্ড। মেহেরপুরে পৃথক অভিযানে ফেন্সিডিল সহ 3 মাদক ব্যবসায়ী আটক। কুষ্টিয়ায় জমি জালিয়াতি প্রতারণা চক্রের 4 সদস্য আটক। গাংনী পৌর এলাকায় বিট পুলিশিংয়ের উদ্বোধন। আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আছে মেহেরপুর প্রতিদিনের। মেহেরপুরের ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্তকরণ। মেহেরপুর জেলা পুলিশের সচেতনতামূলক অভিযান ও মাস্ক বিতরণ। কুষ্টিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত। এটা ছিল মেহেরপুর প্রতিদিনের মূলত নিউজগুলো। আমার কাছে আছে পশ্চিমাঞ্চল, সামরিক অভিধান থেকে মাশাল্ল বাদ দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর একটা স্লিপ নিয়ে এটা তাদের লিড নিউজ করেছে। এখানে তাদের সেকেন্ড লিড হচ্ছে পশ্চিমাঞ্চলের 3য় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকবে না 22 সাল থেকে। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে নানান তো চলছে এখনো। হ্যাঁ, এটা নিয়েও আমরা কথা বলবো। দুস্থ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে চেক বিতরণ, এটা চুয়াডাঙ্গা জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে। আচ্ছা, ভুয়া এনআইডি কার্ড তৈরি চক্রের 4 সদস্য গ্রেপ্তার, খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ। জীবননগরের নগদ অর্থ ও খেলার উপকরণ সহ 4 জুয়ারি আটক। এখানে গাংনীতে আর একটা নিউজ করেছে, গাংনীর একটা নিউজ। গাংনীতে গৃহবধূ হত্যার অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত অপমৃত্যুর মামলা। আমরা সেই নাসিমা খাতুনের যে সেটার গাংনীতে ফেন্সিডিল সহ মাদক মামলার আসামি গ্রেপ্তার। এখানে গুরুত্বপূর্ণ একটা নিউজ আছে আর একটা পশ্চিমাঞ্চলে, সেটা হলো গাংনীর বামন্দি কৃষি ব্যাংক এখন দালালদের আখড়া। ভুয়া গ্রাহকদের ঋণ প্রদানে বামন্দি কৃষি ব্যাংক এগিয়ে 1 বছরে ঋণ প্রদান করেছে 26 কোটি টাকা। আমার কাছে আছে সময়ের সমীকরণ। সময়ের সমীকরণের লিড করেছে ই কমার্সের নামে ভয়াবহ প্রতারণা, এটাও একটা জাতীয় নিউজ। 3য় শ্রেণী পর্যন্ত থাকছে না, পরীক্ষা কার্যকর হবে 22 সাল থেকে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে পেঁয়াজে হঠাৎ ঝাঁজ, আমরা এটা নিয়ে কথা বলবো। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বেঁচে গেল কিশোর। আচ্ছা, জীবননগরে ভাতার কার্ডে অনিয়ম দুর্নীতি, উন্নতি হয়েছে ইউনো ওয়াহিদার শারীরিক অবস্থা। এ ছিল সময়ের সমীকরণ। আমার হাতে আছে মাথা ভাঙা, দৈনিক মাথা ভাঙা লিড নিউজ করেছে অনলাইন পণ্য কেনাকাটা ই কমার্সের নামে ভয়াবহ প্রতারণা। চোরাচক্রের নারী সদস্য সহ গ্রেপ্তার 6। মোটরসাইকেল পাখি ভ্যান উদ্ধার। চুয়াডাঙ্গার নতুন 7 জন করোনা আক্রান্ত, রোগী শনাক্ত। মেহেরপুর মুজিবনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু। কুষ্টিয়ায়
হত্যার দায়ে দেবর ভাবির যাবজ্জীবন কারাদণ্ড, পরিকল্পিতভাবে মাছ চাষ করলে মাছের ঘাটতি হবে না। এটা করেছে মেহেরপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকালে জেলা প্রশাসক বলেছেন। মেহেরপুরে গত 24 ঘন্টায় 2 জন করোনা শনাক্ত। আচ্ছা, ইয়েতে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে ব্যবসার পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান। এখানে চুয়াডাঙ্গা কাঁচামাল আড়ত মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সম্পন্ন। আমরা এগুলা নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমেই মূলত যে বিষয়টার আলোকপাত করতে চাই, মর্তজা ফারুক রূপক, আপনি জানেন আমাদের মেহেরপুরের 2টা প্রতিষ্ঠান, একটা হচ্ছে আমঝুপি নীলকুঠি এবং ভাটপাড়া নীলকুঠিতে 2টা ইকো পার্ক হয়েছে। এটা ব্রিটিশদের স্মৃতি বিজড়িত জি এলাকা। তো সেক্ষেত্রে এই যে গাংনীর ভাটপাড়া ডিসি ইকো পার্কে নীল গাছ কর্তনের অভিযোগ, ওখানে 50-60টা মতো নীল গাছ ছিল। যে নীল গাছ মূলত আমরা যে ইতিহাস পড়ে বড় হয়েছি, যে দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ, সেই নীল দর্পণের নীল চাষ, যারা নীল চাষ করতো ওই সময়ে, সেটাকে ঘিরে একটা মর্মান্তিক একটা ইতিহাস আমরা জানি। তো সেখানে এই নীল গাছগুলাই কিন্তু মূলত একটা উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে, কালের সাক্ষী হিসেবে ছিল কালের সাক্ষী। তো আপনি যদি এই বিষয়ে এই নীল ভাটপাড়ার এই নীল গাছ কর্তনের ব্যাপারে যদি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। আসলে যে আপনি যেটা বললেন যে ইতিহাসের সাক্ষী হয়েছিল এই নীল গাছ ব্রিটিশদের, তো এইটা একটা বেসরকারি কোম্পানি, একজন প্রতিনিধি গাছটা কর্তন করেছে। যদিও তার দাবি ছিল যে আমি প্রশাসনের অনুমতি নিয়েছি, কিন্তু প্রশাসনকে যখন এটাকে জিজ্ঞেস করা হলো, কিন্তু উনি বললো যে না, আমাদের কাছে আমরা কোনো জানিও না, আমাদেরকে কেউ অনুমোদন দেয়নি, কিংবা অনুমোদন চাইতে আসলেও আমরা সেটা কখনোই কাটতে দিব না, যেহেতু একটা সরকারি জায়গায়, একটা সরকারি প্রতিষ্ঠানে এটা আসলে খুবই একটা জঘন্য কাজ। আর এটা কিভাবে কোন বলে করলো, কি কারণ, কি উদ্দেশ্য নিয়ে করলো, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তো আমার মনে হয় যে এটা করেছে, খুবই অন্যায় করেছে। হ্যাঁ, সেক্ষেত্রে নীল গাছটা তো আসলে ওখানকার মূল সিম্বল, তাই না? অবশ্যই। এবং এই 2টা প্রতিষ্ঠানের নামকরণকে কেন্দ্র করে জনমনে এক ধরনের বিভ্রান্তি আছে, তা আছে যে এটা ডিসি ইকো পার্ক হতেই পারে, কিন্তু সত্যিকার অর্থে ডিসি ইকো পার্কের আগে তো সেখানে ওই প্রতিষ্ঠান 2টার যে ইতিহাস খ্যাত 2টা জায়গা, দর্শনীয় জায়গা হিসাবে এখন হয়তো ডিসি ইকো পার্ক হওয়ার পরে সেটা আপনার ভিন্ন একটা মাত্রা পেয়েছে, এটা ঠিক। কিন্তু নামকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমাদের এখন যারা দর্শনার্থী হিসাবে যাবে ওখানে, তিনারা কোন ইতিহাসটা আসলে এটা দেখবেন, ডিসি ইকো পার্ক বলে ভাববেন না মূলত ওখানে? অবভিয়াসলি আপনি যেটা বলছেন ডিসি ইকো পার্ক হিসাবে, সেটাই ভাববে যারা নতুন আসবে, দেখবে। তাই আসলে আপনি যেটা বলতে যাচ্ছেন যে এটার মূল ইতিহাস কোনটা ছিল, নীলকুঠি, সেই নামটা উচিত ছিল সেখানে কোনো একটা জায়গাতে দেওয়া, কিংবা ডিসি ইকো পার্ক না হয় সেইটা যদি হতো খুব ভালো হতো, রাইট? যে ভাটপাড়া নীলকুঠি ইকো পার্ক রাইট হলেই হতো। হ্যাঁ, আমঝুপি নীলকুঠি যেমন ইকো পার্ক, এটা হলে ভালো হতো। নচেত এই নামকরণ 2টা নিয়ে বিভ্রান্তি যেমন আছে, একটা সময় হয়তো কালের গহ্বরে এই ইতিহাসটা হারিয়ে যেতে পারে। মূল ইতিহাস ছিল মূলত এটা। আমরা আসবো আবার ইয়েতে, মেহেরপুর ভৈরব নদে মাছের পোনা অবমুক্তকরণ। আপনি তো সেই আপনার গ্রামের বাড়ি ভৈরব নদের পাশে। জি। তো এই ইয়েতে কালকে তো মনে হয় মাছের পোনা অবমুক্ত করেছে, এবং প্রতি বছরই কম বেশি অবমুক্ত করা হয়। ভৈরবের বর্তমান অবস্থা নিয়ে, মাছ কেমন উৎপাদন হচ্ছে, কি অবস্থা? আসলে আমাদের ভৈরব কিন্তু মেহেরপুরে একটা বড় সম্পদ। 2015 সালে যখন বাংলাদেশ সরকার এটা পুনর্খনন করার উদ্যোগ নেয়, এটা অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ ছিল। কিন্তু এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে যে দেখেন, ভৈরবটা খনন হয়েছে প্রায় 74 কোটি টাকা সামথিং, হয়তো এরকম কিছু টাকা ব্যয় খনন হয়েছে। কিন্তু এইটার চারিপাশে যদি গাছ কিংবা অন্য কোনো কিছু যদি লাগানো থাকতো, কিংবা এটা যদি আরেকটু পর্যবেক্ষণ করা হতো, তখন 2015 সালে যখন এটা খনন হয়, তখন এখানে আপনার প্রাথমিক অবস্থায় ছিল, এখানের খননে যে নৌবাহিনী ছিল, ওনার একজন কর্মকর্তার সাথে আমার মোটামুটি পরিচয় ছিল, বেলাল স্যার। তো উনি বলছিল যদি সরকার উদ্যোগ নেয় যে ভৈরবটা দেখভাল করার জন্য এতটা কোটি টাকা ব্যয় খনন হচ্ছে, যদি এখানে একটা স্থায়ীভাবে যদি কোনো ক্যাম্প করা যায়, নৌবাহিনীর ক্যাম্প,
তাহলে মনে হয় ভৈরবটা আরও বেশি মানে ভালো থাকবে আর কি। কিন্তু আপনি লক্ষ্য করেন বিগত 5 বছরে ভৈরবের চিত্র কিন্তু অনেকটাই পাল্টে গেছে। ভৈরবের জমি দখল হচ্ছে, তারপরে ভৈরবের পাড় ভেঙে আবার নদী ধরেন ভরাট হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়। আবার ভৈরবের যে মূল এখন যে সমস্যাটা সেটা হচ্ছে কচুরিপানা, প্রচুর কচুরিপানা, মানে পুরো গোটা ভৈরবেই কিন্তু কচুরিপানাতে ভরপুর হয়ে গেছে। আমার মনে হয় যে এই কচুরিপানা যদি সরকারি উদ্যোগে যদি কচুরিপানাটা সরানো যেত, কিন্তু ভৈরব যে একটু যদি দেখভাল করে একটু যত্ন নেওয়া যেত, তাহলে আমাদের ভৈরব কিন্তু আমাদের একটা বিশাল সম্পদ হয়ে দাঁড়াবে। তারপরেও ভৈরবে এখন সত্যি কথা বলতে কি আমরা মাঝে মাঝে শুনতে পাই 8 কেজি 10 কেজি 15 কেজি ওজনের মাছ উঠছে। এটা কিন্তু আমাদের বড় পাওয়া। এটা পুনর্খননের পরেই কিন্তু হয়েছে। গতকালকে মৎস্য উন্মুক্ত করেছে সরকারিভাবে, এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আসলে আমাদের যে ভৈরব সেখানে এই সম্পদটা যদি আমরা ধরে রাখতে পারি, এখান থেকে অনেক ধরেন জেলে আছে, অনেক বেকার আছে, তারা জীবিকা নির্বাহ করতে পারে ইজিভাবে। কচুরিপানার ব্যাপারে বলছেন, কচুরিপানা কি আসলে শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় এই কচুরিপানাকে অবমুক্ত করা? এটা তো আসলে একটা অ্যাওয়ারনেসও দরকার। এটা অবশ্যই ওইখানে ভৈরব নদের তীরে যে সমস্ত গ্রামগুলো অবস্থা, তারা তো এই সুবিধাটা পায় সরাসরি। তো কচুরিপানা যখন কম থাকে তখন তো দেখা যাচ্ছে যে একটা মানে তাদের প্রয়োজনীয় তো কচুরিপানাগুলো যদি তুলে ফেলে অল্প যখন থাকে, তাহলে কিন্তু অতটা ওই পরিমাণে কচুরিপানা হয় না। না, তা হয় না। স্বেচ্ছাসেবী সংগঠনগুলা বা সেবা দিয়ে ওই কচুরিপানাগুলো কিন্তু পরিষ্কার করা যায়। সেক্ষেত্রে যদি জনগণ সচেতন হয় তাহলে সব সময় সব কাজের জন্য কি সরকারের উপরে নির্ভরতা? না না না, এক্স্যাক্টলি আপনি ঠিক বলেছেন। কিন্তু এখন যে পরিস্থিতি ভৈরবের, আপনি স্বেচ্ছাসেবক হিসেবে যদি কেউ গ্রামের, মানে আপনি যেটা বলছেন যে আশেপাশের লোকজন যদি এইটা একটু উদ্যোগ নেয় তাহলে ভালো হতো, কিন্তু এখন আর স্বল্প পরিসরে উদ্যোগ নিয়ে কিন্তু আর হবে না। পরিস্থিতিটা এমন এখন। তো এইটা এখন ব্যাপকভাবে নিতে হবে, সেটা বেসরকারিভাবেই হোক আর সরকারিভাবেই হোক। সেটাই আর কি, যে কারণে কালকে পরিকল্পিতভাবে মাছ চাষের কথা বলাই হচ্ছে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, আমাদের সড়ক দুর্ঘটনা লেগেই আছে। তো সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে তো আসলে রাস্তার ব্যবস্থাপনাও একটা গুরুত্বপূর্ণ গতকালকে আপনারই একটা রিপোর্ট ছিল, পড়ছিলাম যে রাস্তার পাশে যে আপনার অবৈধ স্থাপনা, এগুলোও তো সড়ক দুর্ঘটনার একটা অন্যতম কারণ। তো সেক্ষেত্রে আপনি এটা রিপোর্টিং এর ক্ষেত্রে আপনার এটা কি মনে হয়েছে যে একটা প্রতিষ্ঠানের রাস্তা আর একটা প্রতিষ্ঠানের পাশের জমি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু বলেন তো বিষয়টা। আসলে আপনি যেটা বলছেন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অবৈধ স্থাপনা। কারণ আপনি জানেন যে কালকে আমার রিপোর্টেই একটা বিষয় উল্লেখ ছিল, আপনার যে কলেজ মোড়ে সড়ক দুর্ঘটনায় বাস উল্টে যায়, সেখানে আপনার 4 জন নিহত এবং 36 জন আহত হয়। তো এই যে সড়ক দুর্ঘটনার কারণ যে বলছেন যে অবৈধ স্থাপনা, এটা কিন্তু একটা কারণ আছেই। আরেকটা কারণও আছে, সেটা আপনার যদি প্রশাসনিক একটু তৎপরতা থাকে তাহলে কিন্তু হয়। দেখেন অবৈধ যানবাহন, মেহেরপুরে যে পরিমাণ অবৈধ যানবাহন বেড়েছে, এটাও কিন্তু সড়ক দুর্ঘটনার একটা অন্যতম কারণ। মেহেরপুর ছোট্ট একটা জায়গা, ছোট্ট, আপনি যদি বলতে চান বড় বাজার থেকে মুজিবনগর রোড, এই একটা রোডেই তো আমাদের মেহেরপুর, যদি আমাদের সদরটা ইয়েতে ধরা হয়। এই একটা রোডে আপনি চিন্তা করতে পারবেন না, অবৈধ যান হিসেবে যদি ইজি বাইককে ধরা হয়, 8,000 ইজি বাইক আমাদের গোটা 716 বর্গ কিলোমিটার জেলাতে 8,000 ইজি বাইক চলে, এবং পৌরসভাতে প্রায় 2,000-এর অধিক। তাহলে ছোট পৌরসভায় যদি এতগুলা আপনার ইজি বাইক চলে, অবৈধ যানবাহন, আর তারপরেও তো আপনার এই যে কিশোরদের একটা, আপনি জানেন হয়তো কিছুদিন আগে আমি কিশোরদের মোটরসাইকেল ড্রাইভ করছে এই ধরনের, তারা রোড কাঁপাচ্ছে শিরোনামে একটা নিউজ ছিল। এটাও কিন্তু একটা কারণ যে আপনার বেপরোয়া গতি সড়ক দুর্ঘটনা কিন্তু খুব করছে। আর আপনি আরেকটু যদি ভালোভাবে খেয়াল করেন, দেখেন এখন সড়ক দুর্ঘটনা বেশিরভাগই হচ্ছে কিন্তু অবৈধ যানবাহনের কারণে। হয় কোনো সময় ইজি বাইকের ধাক্কায়, না হয় কোনো সময় পরিমন নসিমন, যেটা আমরা ইঞ্জিন চালিত ছেলা ইঞ্জিন চালিত মেশিন, সেইগুলোতেও কিন্তু এটা হচ্ছে। আর মোটর সাইকেলের ক্ষেত্রে এক্ষেত্রে আপনার কিছু অনভিজ্ঞ ড্রাইভার থাকে, যারা হয়তো ভিন্ন কোনো কৌশলে হয়তো ড্রাইভিং লাইসেন্স পেলেও হয়তো ততটা হাত তাদের ভালো না গাড়ি চালানোর, আবার ভিন্ন লাইসেন্স তাদেরকে, তাদের বক্তব্য হচ্ছে যে অবৈধ যারা চালায় ইজি বাইক সরকারি তো আমদানি করছে, এটা অবৈধ বলবোই বিষয়। তারা যদি না নিতে পারবে না, কখনো নিতে পারবে না। সেক্ষেত্রে আমাদের শহরে যে যানজট এবং সড়ক দুর্ঘটনা কম বেশি হতেই থাকে।
তো এটা আমরা একটু সময়ের সমীকরণের একটা নিউজ, পেঁয়াজে হঠাৎ ঝাঁজ, শুধু পেঁয়াজে না, ঝালে ঝাঁজ, রসুনে ঝাঁজ, হ্যাঁ, এবং কাঁচা বাজারের সমস্ত পণ্যই মানে শাক থেকে শুরু করে সকল কিছুতেই ঝাঁজ, বেশ ঝাঁজ। এই বাজারের বর্তমান অবস্থা নিয়ে যদি বলেন। আসলে কাঁচা বাজারের হঠাৎ করে এই মূল্য বেশি হওয়ার কারণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা এখন এই মাঝে যে বর্ষা হলো, এতে কিন্তু ফসলের শাকসবজির কিন্তু ব্যাপক একটা ক্ষতি হয়েছে। বিশেষ করে মরিচ, আমাদের কিন্তু মেহেরপুর অঞ্চলে সবজি চাষের জন্য বেশ ভালো একটা উপযোগী এলাকা। তো এই যে মরিচ চাষ, এই কিছুদিন যে একটা লাগাতার বর্ষা ছিল, নিচু জমিতে যেসব মরিচ গাছগুলো ছিল সেই মরিচের গাছগুলো কিন্তু আপনার অধিকাংশই মারা গেছে। ফলে মরিচের দাম তো এমনিতেই বাড়বে। এই মারা যাওয়ার কারণে আমার মনে হয় মরিচের দামটা বেড়েছে। আর পেঁয়াজের কারণে তো আসলে মরিচের কিছু ক্ষতি হয়। আর আপনার পেঁয়াজের বিষয়টা, পেঁয়াজ তো যখন এই পেঁয়াজের দামটা আসলে এর একটা সিন্ডিকেট আছে। আপনি দেখেন পেঁয়াজ যখন উৎপাদন হয় প্রাথমিক অবস্থায় তখন তো এটার দাম কম থাকে যেভাবে, তারপর একটা স্টক হয় পেঁয়াজের, স্টক হওয়ার পরে তখনও মোটামুটি স্বাভাবিক একটা পরিস্থিতি থাকে, কিন্তু মাঝে হুট করে পেঁয়াজের দাম বাড়তে থাকে। আর যখন বাড়তে থাকে তখন 200, 250, 300 পর্যন্ত ছাড়িয়ে যায়। তা আপনার কাছে কি মনে হয়? যে আমার কাছে যেটা মনে হয় এটা সিন্ডিকেটের কারসাজি, আপনার কাছে কি মনে হয়? ইয়েতে আসলে আমাদের যে মুজিবনগর এলাকার যে বিখ্যাত পেঁয়াজ চাষ হয় সেটা সুখসাগর পেঁয়াজ, এই চাষিরা তো আসলে কখনো ওই গ্রামটায় সত্যিকার অর্থে তাদের অর্থনৈতিক যে স্বাবলম্বিতা এটা পেঁয়াজ চাষ করে আসছে, পেঁয়াজ চাষের উপরে। আবার এই পেঁয়াজ চাষেই তাদেরকে আবার সর্বশান্ত হচ্ছে। আমাদের যে বাজার ব্যবস্থাপনা, এই বাজার ব্যবস্থাপনার ঘাটতি আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমারও সেটা মনে হয়। হ্যাঁ, বাজার ব্যবস্থাপনার অবশ্যই ঘাটতি আছে। গতকালকে আমরা জাতীয় নিউজে দেখলাম যে চিটাগাংয়ে এই পেঁয়াজ ব্যবসায়ীরা তাদেরকে প্রায় 87 লক্ষ টাকা না কত টাকা, বেশ বড় অঙ্কের টাকা, বেশ কয়টা প্রতিষ্ঠানে জরিমানা করেছে। এইটা নিয়ে আবার তারা আন্দোলন করেছে। তো এখন সকল কিছুতেই দেখা যাচ্ছে যে যাদের সাংগঠনিকভাবে শক্তিশালী, গোষ্ঠীগত চিন্তায়, তারা তো তাদের স্বার্থ সংরক্ষণ করছে এইভাবে। সেক্ষেত্রে ভোক্তারা, যারা ভোক্তা, আমরা সাধারণ ভোক্তা, তারা হয়তো সাফার করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বাজারের দাম তো সত্যিকার অর্থে আর আরেকটা জিনিস, এটা ঠিক যে মেহেরপুর তো সত্যিকারের সবজির জায়গা। আমরা যদি এখানে আমাদের 200 টাকা কেজি বা 180 টাকা কেজি পেঁয়াজ, মরিচ কিনতে হয়, বা কাঁচা অন্যান্য যে সমস্ত সবজিগুলো সেগুলো যদি চড়া দামে করতে হয়, তাহলে তো অন্য জায়গার অবস্থা তো আরো খারাপ। অন্য জায়গার অবস্থা খারাপ। তবে সবজির দামের বৃদ্ধির ক্ষেত্রে আমাদের এখন যে একটু বন্যা হয়েছে, আপনি জানেন, আমার বাসা গ্রাম অঞ্চলে, আমি জানি আমাদের গ্রামের প্রায় 60% জমি, মাঠের জমি, নিচু জমি, সেটা আপনার ডুবে গেছে। এটাও কিন্তু সবজির দাম বৃদ্ধির একটা বড় কারণ। আচ্ছা, সেক্ষেত্রে এখন করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ, সেক্ষেত্রে বাচ্চারা তো এক ধরনের কষ্টে আছে অবশ্যই, তাই না? তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে তো বাধাগ্রস্ত হচ্ছে এই করোনা কাল, কিন্তু কিছু করারও নাই। তো এই অনলাইনে কিছু ক্লাসও নেওয়া হচ্ছে। এই অনলাইন ক্লাস সম্পর্কে আপনার যদি কোনো থাকে। আপনি জানেন আমি নিজেও একজন শিক্ষক, তো সেই হিসাবে অনলাইন ক্লাসটা শিক্ষার্থীদের যে শিক্ষা কার্যক্রম এটা ধরে রাখতে এবং শিক্ষার্থীদের এই শিক্ষার সাথে জড়িয়ে রাখার জন্যই কিন্তু জেলা শিক্ষা অফিস কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। তো আমার মনে হয় এই অনলাইন শিক্ষা কার্যক্রমটা যদি আরও কয়েক মাস আগে নেওয়া যেত তাহলে হয়তো খুব ভালো হতো। আপনি দেখেন সেই 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, পর্যায়ক্রমে ধাপে ধাপে ছুটি বাড়ানো হয়েছে। আগামী 3 অক্টোবর পর্যন্ত এটা অক্টোবর পর্যন্ত 3 অক্টোবর বৃদ্ধি আছে। তো এরপরেও যে আসলে বসবে কিনা এটা নিয়েও কোনো নিশ্চয়তা নেই। এক্ষেত্রে শিক্ষার্থীদের মনে একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলের যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। গ্রাম অঞ্চলে মেয়েদের ক্ষেত্রে এই প্রবলেমটা একটু বেশি হচ্ছে, কারণ ক্লাস 8, 9, 10 যেসব মেয়েগুলো পড়ে তাদের অধিকাংশই বিয়ে হয়ে যাচ্ছে, বাল্য বিয়ে হয়ে যাচ্ছে।
রাতের আধারে গোপনে বিয়ে হয়ে যাচ্ছে, স্কুল বসছে না, তাদের ভিতরে একটা মানসিক মানে কি বলবো আর কি, যে পড়াশোনার প্রতি অনীহা হয়ে যাচ্ছে। যে আবার এক্ষেত্রে আপনার অভিভাবকরাও যদি গ্রাম অঞ্চলের বিষয়টা বলে, অভিভাবকরা তেমন একটা সচেতন না, তারা চাষি পরিবার থেকে, চাষি ফ্যামিলির লোক, তো তারা সেক্ষেত্রে যে অনলাইন সম্পর্কে অনেকে বোঝেও না। তো এইটা কিছু কিছু জায়গায় আবার ভালো ফল দিচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো আপনার লাভই হচ্ছে না। তারপরেও আমার মনে হয় যে অনলাইন শিক্ষা কার্যক্রমটা যদি আর একটু বেগবান করা হয়, যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই এই বিষয় নিয়ে বেশি উঠে পড়ে লাগে, তাহলে হয়তো একটা ভালো ফল দিবে শিক্ষাক্ষেত্রে। আপনি জানেন মেহেরপুরে জেলা প্রশাসন কর্তৃক একটা কর্মসূচি মুজিব শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে 100 ঘন্টা মুজিব চর্চা, এই ব্যানারে মেহেরপুর জেলা প্রশাসন ইতিমধ্যে এই চলতি মাসের আগস্টের 30 তারিখ থেকে শুরু করেছে, এটা উদ্বোধন হয়েছে। এটা 100 বর্ষ মুজিব চর্চা, 100 ঘন্টা মুজিব চর্চা, এই প্রোগ্রাম। ব্যানারটা সুন্দর, নো ডাউট সুন্দর একটা ব্যানার। তো সেক্ষেত্রে প্রতি ইয়েতেই এপিসোড, যেটা প্রতিদিন সন্ধ্যা 7টায় বা ওনারা কর্মসূচি দেন জেলা প্রশাসন থেকে, অনেক সময় আমরাও সেই অনুষ্ঠানে জুমে সংযুক্ত হই। তো এই প্রোগ্রামটা সম্পর্কে যদি আপনার আমার মনে হয় আমরা মুজিবনগরের মানুষ, স্বাধীনতার সূতিকাগার আমাদের মুজিবনগর, আমরা এটা নিয়ে আমরা প্রাউড ফিল করি। তো আমাদের জেলা প্রশাসক সাহেব যে উদ্যোগটা নিয়েছে, নিঃসন্দেহে মানে এর সাধুবাদ জানাই, খুব ভালো একটা উদ্যোগ। আর এইখানে যেসব আলোচকরা বক্তব্য দিচ্ছেন এবং তারা আলোচনা করছে, মত বিনিময় করছে, তাহলে এটা তো বিশাল ব্যাপার। যেমন গত আপনার কয়েকদিন আগে যে আরফিন সিদ্দিকী স্যার, তারপরে আপনার যে প্রথম আলোর ওই আনিসুল হক, উনি এখানে আপনি ছিলেন আর কি, অনলাইনে ছিলেন, তারা কথা বলছে। আসলে এইসব বড় বড় মানুষদের সাথে এই ছোটখাটো মজিদ চর্চার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমাদের জন্য খুব বড় পাওয়া আর কি আমার মনে হয়। এর সাথে অবশ্য প্রায় দিনই সংযুক্ত থাকছেন আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী হোসেন এমপি মহোদয়, এবং সাথে আমরা দেখলাম যে পেয়েছি ওখানে ওই যে তৌফিক এলাহি চৌধুরী, তৎকালীন সময় আমাদের মেহেরপুরের যে এসডিও ছিলেন, যিনি এই স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধের সময় আমাদের আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণের ক্ষেত্রে, বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক নির্মাণের ক্ষেত্রে ওনার একটা বলিষ্ঠ ভূমিকা ছিল। রাইট, ঠিক আছে। এগুলো নিয়ে অনেক অজানা ইতিহাস নিয়ে ওনারা কথা বলছেন। সেই ক্ষেত্রে মেহেরপুরের এই কর্মসূচিতে যারা দেখছেন, যারা অংশ নিচ্ছেন, প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন ইতিহাস ওনারা জানতে পাচ্ছেন। মুজিবনগর আপনি উল্লেখ করলেন, আসলে সত্যিকার অর্থে মুজিবনগর হচ্ছে বাংলাদেশের ইতিহাসের দরজা। আপনাকে যদি আসলে বাংলাদেশের ইতিহাসের ঢুকতে হয়, তাহলে ওই দরজা দিয়েই ঢুকতে হবে। মুজিবনগর হচ্ছে দরজা, সেই দরজা খুলেই কিন্তু আপনাকে ওই ইতিহাসের পাতায় ঢুকতে হবে, ইতিহাসে হাঁটতে হবে। এটা ঠিক। আচ্ছা, আমরা আলোচনা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আমি আপনাকে একটা বিষয় বলি, যে আমাদের মেহেরপুর প্রতিদিনই আপনি একটা দেখবেন যে মাদকের একটা, আমি এই নিউজটা খুঁজছিলাম যে মেহেরপুরে পৃথক অভিযানে ফেন্সিডিল সহ 3 মাদক ব্যবসায়ী আটক। 3 মাদক ব্যবসায়ী আটক। আপনি এই মাদকের ক্ষেত্রে আমাদের মেহেরপুরটা সীমান্তবর্তী এলাকা, কিন্তু মাদকের একটা মানে কি বলবো, একটা অত্যাচার আছেই মাদক ব্যবসায়ীদের। আর পাশেই ভারত, এখান থেকে ধরেন ইজিলি পাওয়া যাচ্ছে ফেন্সিডিল অবৈধ। তো আমি গত 5-6 মাস আগে মাদক নিয়ে 5টা পর্ব করেছিলাম নিউজ। তো সেইখানে প্রায় 39 জন মাদক ব্যবসায়ীর নামের তালিকা আমি প্রকাশ করেছিলাম, যারা সক্রিয়ভাবে জড়িত। আপনি দেখেন যে মাদক ব্যবসায়ী, আজকের যে মাদক ব্যবসায়ীগুলো আটক হয়েছে, মাদক মামলার আসামি কিন্তু এর আগে জেলও খেটেছে। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে, একজন মাদক ব্যবসায়ী সে মাদক সহ ধরা পড়ে, তার জেল হয়, জেল থেকে ফিরে আসে, কিন্তু সে সৎ পথে যায় না, আবার মাদক ব্যবসা শুরু করে, তাহলে কি এক্ষেত্রে তার শাস্তিটা কি, আমার মনে হয় কি শাস্তি, সেই তার প্রাপ্য শাস্তিটা হচ্ছে না, যে মাদক ছাড়বে এই শাস্তিটা কি সে পাচ্ছে না, নাকি যে পরিমাণ শাস্তি পাওয়া উচিত পাচ্ছে না,
সেই কারণেই কি সে মাদক ব্যবসায় ফিরে আসছে, নাকি পরিবর্তন হচ্ছে না সেই কারণে ফিরে আসছে, নাকি এই মাদক ব্যবসাতে বড় একটা অ্যামাউন্ট জড়িত থাকে যেখানে সেই লোভটা মানুষ সামলাইতে পারে না? আমরা যতটুকু আমাদের অনুসন্ধানে যতটুকু আসে, একটা মাদক ব্যবসায়ী রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে, এটাও কিন্তু একটা কারণ। সে ধরা পড়ছে, মার খাচ্ছে, সমাজের চোখে হেয় প্রতিপন্ন হচ্ছে, তারপরেও কিন্তু সে মাদক ব্যবসা ছাড়তে পারছে না। মাঝে মাঝে আপনি দেখবেন যে জেলা গোয়েন্দা পুলিশ কিন্তু এই ক্ষেত্রে খুব ব্যাপক একটা ভূমিকা পালন করছে, বিভিন্ন জায়গাতে তারা অভিযান করে, বেশ বড় তারা সোচ্চার আর কি। এই মাদকের ক্ষেত্রেও তাদের একটা মানে চৌকস টিমও আছে আর কি। তো মেহেরপুরে এ পর্যন্ত সর্বোচ্চ 40 কেজি পর্যন্ত গাঁজা একবার উদ্ধার করেছে, সেটা আপনার বর্তমানে গাংনীর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছে ওবায়দুর রহমান। বর্তমানে যে জেলা গোয়েন্দা পুলিশের 40 কেজি 40 কেজি আপনি জানেন হয়তো, যেটা আপনারা ধরা পড়ছিল, সেটা কিন্তু একটা বড় একটা সাকসেস আমি মনে করবো আর কি জেলা গোয়েন্দা পুলিশের। তারপরে বর্তমানে আপনার আছে ডিবির যে জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী, উনিও বেশ এক্ষেত্রে বেশ তৎপর। কিন্তু তারপরও দেখেন, এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, পুলিশ আছে, জেলা গোয়েন্দা পুলিশ আছে, বিজিবি আছে, তাছাড়া র্যাব তো আছেই, যারা বিভিন্ন ক্ষেত্রে অভিযান চালায়। 5টা সংগঠন আছে, মানে প্রতিষ্ঠান আছে মাদকের বিরুদ্ধে, কিন্তু তারপরেও মেহেরপুরে মাদক তো কমছে না। তো আপনি যদি সে অর্থে বলেন, তাহলে তো আমরা যাদেরকে ধরা পড়তে দেখি তারা তো আসলে বেয়ারা, তাই না? মূলত এর পেছনে যারা মূলত যে রাঘব বোয়ালগুলা মূলত এই বিজনেসের সাথে যারা জড়িত, এরা ধরাছোঁয়ার বাইরে, এটা তো ধরাছোঁয়ার বাইরে। এখন যদি সেই জায়গাটায় যদি আমরা হাত না দিতে পারি, সেই জায়গাটা ট্রিটমেন্ট যদি না দেওয়া যায়, তাহলে এই বেয়ারারদের যারা ক্যারি করছে, এই ক্যারিয়ারদের, এদেরকে ধরে তো আসলে খুব বেশি লাভ হবে না, তাই না? ওরা জানে যে ওরা একটা সময় ছাড়া পড়বে না, তাই না? সেটাই হয়। এটা হয়তো তাদের যে পরিমাণ শাস্তিটা হওয়া দরকার, তথ্য উপাত্ত না থাকার কারণে দেখা যাচ্ছে যে তাদের সেই শাস্তিটাও হচ্ছে না, যার কারণে তারা রেটিফাই হচ্ছে না এই ব্যাপার থেকে। ঠিকই বলেছেন। গাংনী পৌর পুলিশিং, বিট পুলিশিং এর উদ্বোধন মেহেরপুর ভৈরবনাথ গেল। আমরা মোটামুটি সব আলোচনাটাই করেছি মূলত। যে তবে এই যে বিট পুলিশিং একটা কার্যক্রম, জি, এটা আপনার গাংনীতে না, আপনি জানেন যে মুজিবনগরেও চালু হয়েছে, মেহেরপুর সদরে হয়েছে এবং গাংনীতে হয়েছে। তবে এই ক্ষেত্রে এই বিট পুলিশিং কার্যক্রমটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। আচ্ছা, মানুষের দোরগোড়ায় পুলিশিং যে সেবা পৌঁছে দেওয়ার জন্য জেলা পুলিশ এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে আর কি। এক্ষেত্রে আপনার সেখানে একজন ইনচার্জ থাকবে, একজন এএসআই কিংবা এসআই পদমর্যাদার একজন তার সেখানে দায়িত্ব পালন করবে 24 ঘন্টা। তো আপনি যদি পুলিশের সেবাটা যদি দোরগোড়ায় পান, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মানুষের নিরাপত্তাটাও একটু বেশ ভালো। আমি এই নিউজটার ব্যাপারে একটু আলোকপাত করতে চাই। সেটা হলো গাংনীর বামন্দি কৃষি ব্যাংক এখন দালালদের আখড়া। ভুয়া গ্রাহকদের ঋণ প্রদানে বামন্দি কৃষি ব্যাংক এগিয়ে 1 বছরে ঋণ প্রদান করেছে 26 কোটি টাকা। তাহলে আমার প্রকৃত চাষিরা সেখানে ঋণ নিতে গিয়ে হয়রানি হচ্ছে, সেখানে কিছু দালাল চক্র তৈরি হচ্ছে। সেই দালাল চক্র মানে যার ঋণটা পাওয়ার কথা না, তাকে পাইয়ে দিচ্ছে একটা অর্থের বিনিময়ে। আপনি এই ইয়েটা সম্পর্কে যদি বলেন। এইখানে মূলত যদি দোষ দিতে চান, যদি আপনার দায়ী করতে চান, সেক্ষেত্রে শুধু যে দালালরা দায়ী তা কিন্তু না, সংশ্লিষ্ট কর্মকর্তারাও অবশ্যই ব্যাংক কর্মকর্তা। কারণ তারা যদি ভেরিফাইড না করে যদি ঋণ দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দায়ী তো ব্যাংক কর্মকর্তারাই। এখন এই চাষিদের তো আসলে কার্ড আছে না, চাষি কৃষি তার কতটুকু জমি কি চাষ করে, এই ধরনের কার্ড আছে। কিন্তু ব্যাংকের যে কত টাকা সে ঋণ দিতে পারবে তার তো একটা লিমিট আছে। আচ্ছা, তো সেই লিমিট যদি আপনার ভুয়া চাষিদের যে পূরণ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে অরিজিনাল মানে যারা পাওয়ার যোগ্য সেই চাষিরা তো সেখানে যায় আর লাভ হবে না, পাবে না। আর যেখানে দালালদের উৎপাত থাকে সেইখানে অরিজিনাল চাষিরা তো কোনোভাবে চান্স পাবে না, এত স্বাভাবিক জিনিস। তো এক্ষেত্রে কিন্তু একটা ব্যবস্থা নেওয়া দরকার। আপনি শুধু কৃষি ব্যাংকের কথা বলবেন কেন, প্রত্যেকটা ব্যাংকই কিন্তু একই অবস্থা। লোন আপনি যার প্রয়োজন, একজন উদ্যোক্তা, একজন ভালো উদ্যোক্তা যদি লোন নিতে যায়, সে কিন্তু খুব হয়রানির শিকার হয়, তার হাতে যদি লোকজন না থাকে। হ্যাঁ, একজন ভুয়া উদ্যোক্তা একটা নামমাত্র একটা প্রতিষ্ঠান খুলে একটা দালালের মাধ্যমে একটা অর্থের বিনিময়ে সে কিন্তু ইজিলি একটা লোন নিতে পারে।
পরে সে লোন দিতে গাফলতি করে, সে বিভিন্ন ঝামেলা হয়, অনেক ক্ষেত্রে এটা না দেওয়ার জন্য বিভিন্ন রকমের কারসাজিও সাজায়। অনেক ধন্যবাদ মর্তজা ফারুক রূপক। আজকে আমরা ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, সময় শেষ আমাদের। সংবাদ বিশ্লেষণমূলক এই অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের মেহেরপুর প্রতিদিনের চিফ রিপোর্টার মর্তজা ফারুক রূপকের সাথে। আমরা চেষ্টা করেছি যে আমাদের এতদ অঞ্চলের যে সমস্ত পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলা কী ধরনের সংবাদ পরিবেশন করছেন, সেই সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান, সংবাদ বিশ্লেষণ। আমরা প্রতিদিনই এই অনুষ্ঠানটা সকাল 11টার মধ্যেই শুরু করতে চাই। এটা প্রাথমিকভাবে আমরা শুরু করেছি, আজকে দ্বিতীয় পর্ব। আশা করছি আমরা এই অনুষ্ঠানটাকে আমরা অবশ্যই চালিয়ে নেওয়ার অভিপ্রায় আমাদের আছে। তো দর্শক হিসাবে আপনারা আশা করব যে আপনারা এটা দেখবেন। আমাদের মেহেরপুর প্রতিদিন ফেসবুক এবং ইউটিউবে গিয়ে আমাদের এই অনুষ্ঠানটা দেখা যাবে প্রতিদিন সকাল 11টায়। তো ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।